ওই লকারে আমরা 12 জন ছিলাম। তো 12 জনের জন্য 4 লিটার পানি 3 দিনে। এই 3 দিনে মাত্র 4 লিটার পানি 12 জন? লকারের ভিতরে ছোট্ট একটা টয়লেট থাকে, ওখানে একটা টেপ থাকে, ওই টেপের পানি আমরা খেয়েছি। দর্শক, জুলাই স্মৃতি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসের বিশেষ আয়োজন জুলাই কথকথায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন। আজকে জুলাই স্মৃতি নিয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন কাদের মাজহার ভাই। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। কাদের মাজহার ভাই, আপনার কাছে আমি যেটি জানতে চাই সেটি হচ্ছে জুলাই নিয়ে কোন স্মৃতিটি বা কোন বিষয়টি সবচেয়ে বেশি আপনাকে নাড়া দেয়? আসলে জুলাই নিয়ে বলতে গেলে আমার সবসময় আবেগ আপ্লুত হয়ে যায়। কারণ হচ্ছে কি, জুলাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে ভয়ানক স্মৃতিগুলোর একটি বললে ভুল হবে, একটি মাত্রই সবচেয়ে ভয়ানক স্মৃতিটি। কারণ জুলাই আমার সাথে কি ঘটেছে সেটা হচ্ছে এখন যখন মনে হয় তখনও এখন ঘুমের ঘরে আঁতরে ওঠে যে এত ভয়ানক স্মৃতিগুলো আমার সাথে ছিল। তো আসলে এগুলো মনে করতে চাই না, তারপরও অনেক সময় প্রয়োজনের তাগিদে মনে করতে হয়। তো ওই ঘটনাগুলো যদি বলতে যাই তাহলে আমার সবচেয়ে ভয়ানক ঘটনা যেটা, সেটা হচ্ছে কি, আমাকে যখন আজিমপুর বাসস্ট্যান্ড থেকে বলল যে এডিসি, উনি আমাকে বলল যে আপনার সাথে কথা আছে। আমি বললাম আমি তো একজন গণমাধ্যম কর্মী। উনি আমার গলা থেকে আমার আইডি কার্ডটা ছুঁড়ে ফেলে দেয়। ছুঁড়ে ফেলে দিয়ে বলতেছে যে আপনি যে এখন গণমাধ্যম কর্মী, আপনার কি প্রমাণ আছে? এই কথা বলে যে আপনার সাথে কথা আছে, চলুন থানায় গিয়ে আপনার সাথে কথা আছে। আমি বললাম যে আমি একজন গণমাধ্যম কর্মী, আমি আপনার সাথে, আপনি আমাকে থানায় নিয়ে যাবেন, অবশ্যই নিয়ে যাবেন, আপনি আমার সাথে কথা বলবেন, কিন্তু আপনি আমার আইডি কার্ডটা ছুঁড়ে ফেলে দিলেন কেন? তো উনি আর কিছু বলে নাই। তবে ওনার সাথে আমার সাথে ফার্স্ট বার্গেনিংটা হয় এই জন্য যে ওখানে 3-4টা ছেলেকে ওনারা এমনভাবে পিটানোর পরে ওদের মুমূর্ষ অবস্থায় ছিল। তখন আমি গিয়ে বললাম যে ভাই, ছেলেগুলো তো মারা যাচ্ছে, আপনি হয় এদেরকে ট্রিটমেন্ট করার জন্য পাঠিয়ে দিন, আর না হলে গ্রেপ্তার করে নিয়ে যান, দুটোর একটা জিনিস করুন। তো উনি আসলে আমার উপরে এই জন্য ক্ষেপে যায়। আচ্ছা আচ্ছা। পরবর্তীতে আমি যখন থানায় গেলাম, থানায় গিয়ে ওনারা যেহেতু আমাকে বললো কথা বলার জন্য, আমি স্বেচ্ছায় উঠে গেলাম। থানায় গিয়ে ওনারা পট করে আমার মোবাইল ছিল, আমার কাছে আমার একটা ক্যামেরা ছিল ছোট, আমার মাইক্রোফোন ছিল, এগুলো সব জব্দ করে ওনারা আমাকে লকারে ঢুকিয়ে দেয়। তখন আমি বুঝি যে আমি কোন একটা ট্যাপে পড়ে গেছি। আচ্ছা আচ্ছা। তো ওখানে আসলে অমানসিক নির্যাতন করেছে, যেটা মানে বলার মতো না। তো এক পর্যায়ে আমাদেরকে টানা 3 দিন পর্যন্ত কোনো খাবার নেই, পানি নেই বলবো এই কারণ হচ্ছে কি, আমাদের 3 দিনে আমাদেরকে 2 লিটার করে 2 বোতল পানি দেওয়া হয়েছে। সে কতজন ছিলেন আপনারা সেখানে? আমরা ওই লকারে আমরা ছিলাম হচ্ছে 12 জন ছিলাম। তো 12 জনের জন্য 4 লিটার পানি 3 দিনে। এই 3 দিনে মাত্র 4 লিটার পানি 12 জন? আর কিভাবে এটা ম্যানেজ করেছেন? আপনারা জানেন কিনা, লকারের ভিতরে ছোট্ট একটা টয়লেট থাকে, ওখানে একটা টেপ থাকে, ওই টেপের পানি আমরা খেয়েছি, আর সহ্য করতে পারিনি। আর হচ্ছে আমাদেরকে 3টা বেড দিয়েছে, মেবি 40 টাকা 45 টাকা দামের বেডগুলো দিয়েছে। তখন হচ্ছে আমাদের কাছে যা টাকা পয়সা ছিল ওগুলো দিয়ে আমরা ওদেরকে বললাম যে আমরা টাকা দিচ্ছি, আপনারা নিয়ে আসুন। তো ওনাদেরকে আমরা টাকা দিতাম, ওনারা আমাদেরকে জিনিস দিত না। আচ্ছা। তো এক পর্যায়ে হচ্ছে ঘুমাতে পারি না। আর হচ্ছে কি, ওই রুমটা ছিল, এটা সাধারণ কোনো লকার ছিল না, সাধারণ লকারটা ছিল একদম থানার গেটের পাশেই, মানে ওসি সাহেবের রুমের পাশেই। আর হচ্ছে এটা একটা স্পেশাল রুম ছিল, মেবি এটা একদম থানার একটা কর্নারে ছিল, পুরা সাউন্ড প্রুফ ছিল। তো ওর সামনে শুধু একটা গ্রিল ছিল, আর 2টা বড় বড় পাকিস্তানি স্ট্যান্ড ফ্যানগুলো ছিল, ওগুলো হিউজ সাউন্ডে চলতো। বাইরে কি হচ্ছে বা ভিতরে কি হচ্ছে, ভিতরের জিনিস বাইরে শোনা যায় না। আচ্ছা আচ্ছা। আবার বাইরের জিনিস ভিতরে শোনা যায় না। আচ্ছা, আপনাকে যখন নিয়ে যাওয়ার পরে কি সেখানে কাউকে ভেতরে কি নির্যাতন করা হয়েছিল আপনাদের মধ্যে কাউকে? এমন কি আমাদেরকে হচ্ছে সিঙ্গেল ডাকা হতো। সিঙ্গেল ডাকা হতো? হ্যাঁ হ্যাঁ, একসাথে ডাকে নাই। আচ্ছা আচ্ছা। তারা কি জিজ্ঞেস করতো সেখানে, কিভাবে জিজ্ঞাসাবাদ? সবাই একই রকম জিজ্ঞেস করতো। কিছুক্ষণ পর একজন আসতো, এসে বলতো আপনার নাম, আপনার বাবার নাম, আপনি কি আন্দোলনে জড়িত, দ্যাটস এনাফ। সবাই একই রকম প্রশ্ন, আর কিছু না। আমাকে ধরে নেওয়ার পরে 8 দিন পর্যন্ত আমার কোম্পানিও জানতো না, আর হচ্ছে আমার ফ্যামিলিও জানতো না। 8 দিন পরে আমি কারাগার থেকে একটা চিঠির মাধ্যমে খবরটা পৌঁছাতে পারি, যদি কারাগারে এই সিস্টেমটা ছিল না।
আপনি মানে মুক্ত হয়েছেন কবে সেখান থেকে? আমি মুক্ত হয়েছি 3 তারিখে, 3 আগস্ট। জি, আমি মানে একরকম লাকি চান্স বলা যায়। আর হচ্ছে আমার জন্য যখন আমার ফ্যামিলি জেনেছে তখন ওনারা, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটু হাই, তো ওনারা এই বিষয়গুলো মানে খুব কাজ করেছে এই জিনিস নিয়ে। পরে লবিংয়ের এক পর্যায়ে আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। পরে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ওখান থেকে মানে যেই 5 তারিখে যেই বিপ্লবের যে বিজয়টা, ওই বিজয়ের আগে আমি বেরিয়ে আসতে পেরেছি। তো শুকরিয়া উপর আল্লাহর কাছে, কারণ আমি প্রত্যেকটা রাতের বেলা ঘুমাতাম না, ওখানে আমার ঘুম হতো না। কারণ হচ্ছে কি, একটা আরামায়েশে থাকার জায়গা, ওখানে জেলখানার জায়গাটা, কিন্তু আমরা বিএপি, যদিও বিএপি ছিলাম, তারপর হচ্ছে কি বিএপি থাকলেও জেল জীবন একটা কষ্টের জীবন। তো হচ্ছে কি, ওখানে প্রত্যেকটা রাতে সবাই যখন ঘুমাইতো আমি তখন এই সেজদা দিয়ে কান্নাকাটি করতাম যে আল্লাহ, এই মানুষটা আমার সাথে যে অবিচারটা করেছে আমি যেন তার পতনটা দেখতে পারি। ওই জন্য হয়তো আমি 2 দিন আগে ছাড়া পেয়ে যাই। আচ্ছা ভাই, আপনার কাছে একটু জানতে চাই, আমি যতটুকু জানি যে আপনি আন্দোলন চলাকালীন হচ্ছে পেশাগত দায়িত্ব পালন করার সময় আহত হয়েছিলেন, খুব সম্ভবত পুলিশের গুলিও খেয়েছিলেন। তো সেই বিষয়টি সম্পর্কে জানতে চাই, কবে কিভাবে আপনি আহত হলেন, সেই প্রেক্ষাপটটা আসলে জানতে চাই একটু। আমার আহত হওয়ার দিনটি ছিল 17 জুলাই। তো ওই দিন যখন আমাদের যেই আন্দোলনে আমাদের যেই লিডিং পয়েন্টে যেই আক্তার ভাই ছিল, ডাবির সমাজসেবা বিষয়ক সম্পাদক, তো আক্তার ভাইকে যখন পুলিশ তুলে নিয়ে যায়, তখন আমরা যারা ছিলাম, আমরা যখন ওখানে যাই কাভার করতে, বা হচ্ছে আমাদের সাথে ওখানে যারা আরও স্টুডেন্ট ছিল, আরও সবাই মিলে আমরা গিয়েছি। কিন্তু পুলিশ হচ্ছে আমাদের থেকে আক্তার ভাইকে আড়াল করার জন্য আমাদেরকে লক্ষ্য করে প্রথমে গ্রেনেড ছড়ে 2টা, এরপরে গুলি করে। তো হচ্ছে আমার এই পায়ে একটা গ্রেনেডের পিন লাগে, আর আমার পাশে যেই আরেকজন সংবাদকর্মী ছিল ওর পিঠটা পুরো ঝাঁঝরা হয়ে যায়। এরপর ওখান থেকে আমি সরে একটু হয়ে আমি আবার যখন বিষয়টা ভিডিও করতে যাই, তখনই গিয়া গুলি করলে আমার পায়ে একটা গুলি লাগে। তো ওই অবস্থায় আমি আর করতে পারি না, একরকম ভয় পেয়ে যাই। সেখান থেকে বাসার দিকে চলে যাই, আর কোনো হসপিটালে যাই না। পরদিন, এই দিন আমাকে টার্গেট করে বসে। এরপর দিন আমি বাসা থেকে বাইর হয়ে এই যখন আজিমপুরে করলাম, 1-1.5 ঘন্টা পরেই ডিসি আমাকে ফলো করে। তখন আমি যখন ওনার সাথে কথা বলতে চাই, উনি আমাকে বলে আপনার সাথে কথা আছে, এই কথা বলে তুলে নিয়ে যায়। আচ্ছা, আপনি তো জুলাই যোদ্ধা, একসাথে গণমাধ্যম কর্মী, জুলাই যোদ্ধাও। এই যে গেজেটটা আছে, মানে সম্প্রতি প্রকাশিত হয়েছে আহতদের এবং নিহতদের, তো সেই গেজেটে কি আপনার নাম অন্তর্ভুক্ত হয়েছে? না, আমার নাম অন্তর্ভুক্ত হয়নি। আমি চেয়েছি কি যে আমার ফ্যামিলি সচ্ছল, আর আমি আহত হয়েছি যা গুরুতর না। এই জন্য হচ্ছে আমি চিন্তা করেছি যে আমাদেরকে মুক্ত করার জন্য, বা আমরা যখন আন্দোলনটা শুরু করেছি তখন থেকে আমাদের এই আন্দোলনটা চালিয়ে নেওয়ার জন্য যারা রক্ত দিছে, জীবন দিছে, তাদের রক্ত যেন বৃথা না যায়, তারা কেউ যেন বঞ্চিত না হয়, এই জন্য আমি নিজ থেকেই রেজিস্ট্রেশন করি নাই। আমার কাছে সুযোগ ছিল, ইভেন আমাকে আমাদের বৈষম্য বিরোধীর ভাই ব্রাদাররাও বলেছে যে আপনি রেজিস্ট্রেশন করেন, কিন্তু আমি করি নাই যেন আমার আরেকটা ভাই এই টাকা থেকে একটু পায়, ভাগ পায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি, এখন পর্যন্ত জুলাই ফাউন্ডেশনের যেই কার্যক্রম তা নিয়ে যথেষ্ট হতাশ। আচ্ছা, আসলে এই যে এতগুলো তাজা প্রাণের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে আমরা অর্জন করেছি, এই দ্বিতীয় স্বাধীনতা আসলে আপনার কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন, সেই বিষয়ে যদি একটু বলতেন। আসলে আমি এই আন্দোলনে যুক্ত হওয়ার কারণ হচ্ছে যে আমি মনে করেছি ফ্রান্সে যেমন ফরাসি বিপ্লব হয়েছে, ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছে, রাশিয়ায় রুশ বিপ্লব হয়েছে, তারপরে ইরানে ইসলাম বিপ্লব হয়েছে। এই বিপ্লবগুলো যদি আমরা ফলো করি না, তাহলে দেখবেন যে এই বিপ্লবগুলোর মধ্যে পুরো একটা জাতির ভাগ্য বদল হয়ে গেছে। একটা জাতি এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে উঠে এসেছে, প্রযুক্তি বলেন, মেধা বলেন, বা যে কোনোভাবেই। তো আমি মনে করেছি যে আমাদের এই বিপ্লবের পরে আমাদের যে একটা শ্রমভিত্তিক বা হচ্ছে চাটুকারি ভিত্তিক যে একটা রাজনৈতিক ধারা আছে, বা শ্রমভিত্তিক যে আমাদের একটা কালচার আছে, ওটা চেঞ্জ করে আমরা মেধাভিত্তিক এই একটা প্রজন্ম গড়তে পারবো। ওই আশা থেকে আসলে আমি
আমি তা মনেও করেছি। বিশেষ করে ধরুন আমরা এক্সাম্পল হিসেবে সাধারণভাবে যেটা বলি আর কি, যে ইউরোপ আমেরিকার যেই সভ্য রাজনীতি, আমি মনে করেছি যে আমরা হয়তো বা সভ্য রাজনীতি পদার্পণ করতে পারবো, কিন্তু তাও হলো না। আচ্ছা, তো আসলে এখন আপনার প্রত্যাশাটা কি? এখন আসলে প্রত্যাশার জায়গা নাই বললেই চলে। তবুও আমি আশাবাদী যে এই দেশের তরুণ প্রজন্ম একদিন ঘুরে দাঁড়াবে, একদিন এরা উপলব্ধি করবে যে হচ্ছে যে আমাদের সভ্য হতে হবে, আমাদের সভ্য রাজনৈতিক চর্চা করতে হবে, আমাদের যে গতানুগতিক রাজনৈতিক ধারা এটা থেকে বেরিয়ে এসে আমাদেরকে একটা সভ্য সমাজ গড়তে হবে। আমি এটাই চাই। ধন্যবাদ কাদের মোজার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা কোনো একদিন আবারও আপনার সঙ্গে আলোচনা করব। দর্শক, আজকে এই পর্যন্তই ছিল আমাদের জুলাই কথ কথার আয়োজন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।